শুটিংয়ের ফাঁকে বসে উত্তম কুমার আর সুপ্রিয়া দেবী একান্তে গল্প করছেন। সুপ্রিয়া দেবী বলছেন যে আমরা গল্প করছি শুটিংয়ের ফাঁকে, ওকে কেমন যেন অন্যমনস্ক মনে হলো। আর সে কথা উত্তমকে বলতেই ও আমার চোখে গভীর দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? কেন যেন কয়েকদিন ধরেই কেবলই আমার মনে হচ্ছে তোমাকে আমার ভীষণ দরকার। তোমাকে নিজের করে না পেলে আমার জীবন অসম্পূর্ণ হয়ে যাবে। সেই দিনের সেই কথা আমার মনকে গভীরভাবে নাড়া দিয়েছিল, কিন্তু বারবার এ কথাও মনে হতো তা কী করে সম্ভব। প্রিয় বন্ধু, আমি তোমার সুতপন, আর আমার পডকাস্টে তুমি শুনছ কথায় কথায়। আজ শুধুমাত্র তোমাকেই শোনাবো উত্তম সুপ্রিয়ার সম্পর্কের গোপন রসায়ন, সুপ্রিয়া দেবীর নিজের মুখে। সবটাই সুপ্রিয়া দেবী তার আত্মজীবনীতে লিখে রেখে গেছেন, আর এর বাইরে আমি স্রেফ তিনটে কথা বলে নিতে চাই। এক, উত্তম কুমারের এত কাছের মানুষ থাকতে, লক্ষণের মতো এমন ভাই, সীতার মতো এমন পতিব্রতা স্ত্রী থাকতে স্রেফ সুপ্রিয়া দেবীকেই কেন এ কথা বলেছেন। আর দুই, উত্তম কুমার নিজে স্বীকার করেছেন যে আমার জীবনে সুপ্রিয়া না থাকলে আমি কখনোই উত্তম কুমার হয়ে উঠতে পারতাম না। এ কথা একবার নয়, বারবার তিনি বলেছেন সুপ্রিয়া দেবীকে। আর তিন, কি ছিল তাদের দুজনের প্রেমের গোপন রসায়ন, যা একজন আরেকজনকে এগিয়ে দিয়েছে সামনের দিকে। চলো তাহলে শুরু করি সুপ্রিয়া দেবীর একদম মুখের কথা থেকে, যেগুলো শুনলে পরিষ্কারভাবে বোঝা যাবে যে প্রত্যেক বছর মহানায়ক পুরস্কার কেউ না কেউ পেয়েছেন, পাচ্ছেন এবং আগামী দিনেও পাবেন। কিন্তু মহানায়ক স্রেফ একজনই। তিনি ছিলেন, আছেন, না থেকেও থাকবেন সকলের অন্তরে। শুরু করছি উত্তম সুপ্রিয়ার সম্পর্কের গোপন রসায়ন। স্ত্রী ছবির চিত্রনাট্য শুনিয়ে গেলেন সলিলদা, আর এর পর থেকেই উত্তম অন্যমনস্ক। শুটিং করে বাড়িতে ফিরে এসে কি যেন সারাক্ষণ ভাবে। আমি ওকে জিজ্ঞাসা করি, আরে কি এত ভাবো বলো তো, আবার প্রেমে পড়লে না তো? ও হেসে আমাকে কাছে টেনে নিয়ে বলল, যদি কারোর প্রেমেই পড়ি তাহলে তুমি তখন কি করবে? আমিও হেসে বলি, কেন, দুটো গোড়ে মালা দিয়ে তোমাদের বরণ করে নেব। এরই মধ্যে একদিন ঠাকুর ঘরে বসে ও বলল, বেনো, আচ্ছা আমাদের ঠাকুর ঘরে বড় পঞ্চপ্রদীপ আছে না, সেটা বের করে দাও তো। আমি ওর কথায় অবাক হলেও মুখে কিন্তু কিচ্ছু বললাম না। অবশ্য ভোরবেলা বেরিয়ে এসে স্নান করে পুজোর ঘরে নিয়মিত গীতা চণ্ডীপাঠ করত। কখনো বা রামায়ণ মহাভারত পড়ে তার ব্যাখ্যা বিশ্লেষণ করে আমাকে শোনাতো। কিন্তু ঘণ্টা বাজিয়ে পঞ্চপ্রদীপ নিয়ে কোনোদিন পুজো আর্চা করতে ওকে আমি দেখিনি। স্ত্রী ছবির চিত্রনাট্য সম্পূর্ণ হলে পরিচালক সলিলদা আর ও ঘর বন্ধ করে সেই চিত্রনাট্য নিয়ে আলোচনা করত। ছবির মহরতের আগের দিন সলিলদা আমাকে নেমন্তন্ন করে গেল যাতে আমি মহরত অনুষ্ঠানে যাই। মহরতের আগের দিন সন্ধ্যাবেলা দুজনেই শুটিং করে ক্লান্ত হয়ে ফিরছি। স্নান সেরে ভাবছি ডিনারে বসবো কিনা, কিন্তু আমাকে একেবারে অবাক করে দিয়ে উত্তম বলল, মানি দেখো তো ভালো হুইস্কি বা ব্র্যান্ডি আছে কিনা। সাধারণত ছুটির দিন ছাড়া ও খুব একটা ড্রিঙ্কস নেয় না, এছাড়া আগামীকাল তো মহরত। তাই আমি ওকে বললাম, দেখো কাল সকালে মহরত, আর আজ তুমি ড্রিঙ্ক করবে? ও হেসে বলল, আরে মহরত বলেই তো একটু সেলিব্রেট করতে চাইছি, সামান্য দাও না। কিছুক্ষণ পর ও রবীন্দ্রসঙ্গীত চালাতে বলল। হলঘরে ওরই জন্মদিনে উপহার দেওয়া সুন্দর একটা রেডিওগ্রাম রাখা আছে। গত বছর জন্মদিনে রেডিওগ্রামের সঙ্গে প্রচুর রবীন্দ্রসঙ্গীত, ওঙ্কারনাথ, ভীমসেন যোশী প্রভৃতি ক্লাসিক্যাল শিল্পীদের রেকর্ড আমি ওকে উপহার দিয়েছিলাম। প্রায় প্রতিদিন রাতে ডিনারের পর ইজি চেয়ারে বসে ও এইসব গান শুনত। কিন্তু সেই দিন গান শুনতে শুনতে ও বেশ কয়েক পেগ হুইস্কি খেয়ে মাতাল হয়ে পড়ল। ফলে যা হবার তাই হলো, পরদিন ভোরে বেড়াতে যাওয়াও সম্ভব হয়নি। উত্তম মহরত অনুষ্ঠানে যাওয়ার আগে জড়ানো গলায় আমাকে জিজ্ঞাসা করল, আমি মহরতে ওর সঙ্গে যাব কি না। আমি ওকে বললাম, তুমি যাও, আমি পরে আসছি। মনে মনে ভাবলাম ড্রিঙ্কটা একটু বেশি হয়ে গেছে। আমি তৈরি হয়ে মহরতের অনুষ্ঠানে গেলাম। জমিদার বাড়ির ঠাকুর দালানে বিরাট করে পুজোর আয়োজন করা হয়েছে। বাঘের চামড়ার আসনে জমিদার মাধব দত্ত। আগের দিনের মদ্যপানের নেশা কিন্তু তখনও পর্যন্ত কাটেনি, আর ওর সামনে পূজারী ব্রাহ্মণ বসে আছেন। সলিলদা ওকে জিজ্ঞাসা করলেন, উত্তম তুই তৈরি তো, মহরত শুরু করব?
ও মাথা নেড়ে সম্মতি জানালো। সলিলদা সঙ্গে সঙ্গে স্টার্ট সাউন্ড ক্যামেরা বলতেই ক্যামেরাম্যান বিজয় ঘোষ ট্রলি চালু করলেন। সলিলদা এবার বললেন অ্যাকশন। শট শুরু হলো। উত্তম আরতি করছে, ডান হাতে সেই বিরাট পঞ্চপ্রদীপ বা হাতে ঘণ্টা। কখনো চোখ ঘুমে ঢুলে আসছে, আবার কখনো বা সম্পূর্ণ চোখ বোঝা। ঘণ্টা একবার থেমে যাচ্ছে। পূজারী ব্রাহ্মণ কানে কানে কিছু বলতেই আবার আরতি শুরু করছে। সলিলদা শট কাট করলেন। আমার সমস্ত স্নায়ুতন্ত্রে একটা প্রবল ঝাঁকানি লাগলো। সম্বিত ফিরল উপস্থিত সকলের হাততালিতে। আমার আর কিছুই বুঝতে বাকি রইল না, কেন বাড়িতে ঘণ্টার পর ঘণ্টা ও আরতি করত, আর কেনই বা মহরতের আগের দিন ড্রিঙ্ক করেছিল। মাতাল মদ্যপ মাধব দত্ত আরতি করছে, আর এই দৃশ্যটাকে প্রাণবন্ত করে তুলতেই দীর্ঘ 1.5 মাস ধরে পূজার ঘরে ও নীরবে আরতি করা অনুশীলন করছিল। পরের শট নেবার জন্য এবার সবাই তৈরি। শট স্টার্ট হলো। আসন থেকে উঠে দাঁড়াতেই এই শরীরটা সামান্য একটু টাল খেলো। এবার ও ঠাকুর দালানের বারান্দা দিয়ে হেঁটে আসছে। সামনে দাঁড়িয়ে সীতাপতি সৌমিত্র চট্টোপাধ্যায় অবাক বিস্ময়ে দেখছে মাধব দত্তকে। মাধব দত্ত যাবার সময় সীতাপতিকে দেখে ক্ষণিকের জন্য থমকে দাঁড়িয়ে তার দিকে তাকিয়েও তাকালো না, ধীরে ধীরে চলে গেল। অসামান্য শট দিল উত্তম। সকলেই একেবারে উচ্ছ্বসিত। ওর নিষ্ঠা দেখে আমার দুগাল বেয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। ওর সামনে এসে দাঁড়ালাম, কিন্তু পরম শ্রদ্ধায় একটা কথাও বলতে পারলাম না। ও নিজেই আমাকে হাত বাড়িয়ে সবার সামনেই কাছে টেনে নিল। শক্তিদা মানে শক্তি সামন্তর অমানুষ ছবি। দেবেশ ঘোষ উত্তমের অনেক দিনের বন্ধু এবং অনেক কাজের সহায়। আর সেই দেবেশদা একদিন ওর ময়রা স্ট্রিটের বাড়িতে এলো। ওকে বলল, উত্তম, শক্তিপদ রাজগুরুর জনপ্রিয় উপন্যাস নয়া বসত অবলম্বনে শক্তিদা তোকে নিয়ে ছবি করতে চাইছে, তুই এই ছবিতে কাজ করবি? উত্তম এক কথায় না করে দিল। বলল, আবার আবার হিন্দি ছবি? না না দেবেশ, আমার আর হিন্দি ছবি করার কোনো ইচ্ছে নেই। ছোটি সি মোলাকাত করতে গিয়ে যা ঘা খেয়েছি, আর নয়, হিন্দি ছবি আমি কিছুতেই করব না। দেবেশ দাও নাছর বান্দা বলল, আরে তাতে কি হয়েছে? একটা ছবি ফ্লপ হয়েছে বলে পরের ছবিটাও যে ফ্লপ হবে তার তো কোনো মানে নেই। এছাড়া এটাও ভেবে দেখ, ছোটি সি মোলাকাত চলেনি বলেই তো হিন্দি ছবির দর্শকরাও জানতেই পারল না যে তুই ঠিক কত বড় মাপের একজন অভিনেতা। শক্তি একজন দক্ষ পরিচালক, আর ওর কেরিয়ারের বেশিরভাগটাই হিট ছবি। তাই বলছি, তুই এই ছবিটা চ্যালেঞ্জ হিসাবে নে। এরপরে উত্তম বলল, ঠিক আছে, আমি ভেবে দেখছি। শেষ পর্যন্ত অনেক অনুরোধ উপরোধের পর ও রাজি হয়ে গেল। ছবির বেশিরভাগটাই আউটডোর শুটিং হবে সুন্দরবনে। শক্তিদা শিল্পী আর কলাকুশলীদের থাকবার জন্য সুন্দরী গাছের কাঠ দিয়ে বাংলোর মতো একটা লম্বা বাড়ি তৈরি করিয়েছিলেন। প্রত্যেকটি ঘরের সঙ্গে ছিল লাগোয়া বাথরুম। শুধু তাই নয়, কলকাতা থেকে নামকরা কেটারার নিয়ে গিয়েছিলেন, চমৎকার খাওয়ার ব্যবস্থাও করেছিলেন। একেবারে এলাহি ব্যাপার। মনে হচ্ছিল কলকাতার বাইরে বেড়াতে গিয়ে সুন্দর একটা গেস্ট হাউসে থাকার আনন্দ। আমিও মাঝে মধ্যে তখন সুন্দরবনে শুটিং দেখতে যেতাম। গল্প আড্ডায় শুটিং দেখার আনন্দে সময়টা কদ্দিই যে কেটে যেত বুঝতেই পারতাম না। উত্তমও এই ছবিটার জন্য একেবারে অসম্ভব পরিশ্রম করা শুরু করলো। ওকে হিন্দি ভাষা রপ্ত করানোর জন্য উর্দু মাস্টারজিও প্রায় রোজই আসতে লাগলেন। সেই সময় একজন কাজের লোক রাখা হয়েছিল। ছেলেটা ছিল লখনৌয়ের বাসিন্দা, চোস্ত উর্দু এবং হিন্দি বলতে পারত। তাই উত্তমকে বললাম, এই ছেলেটিকে দিয়ে বাড়ির কোনো কাজ না করিয়ে বরং ওর সঙ্গেই ওকে রাখ, যাতে ওর হিন্দি বলাটা আরও সড়গড় হয়ে উঠতে পারে। উত্তম অমানুষ ছবির শুটিংয়ের অনেক আগেই শক্তিদার কাছ থেকে ছবির স্ক্রিপ্ট চেয়ে নিয়েছিল, আর সেই স্ক্রিপ্ট দেখে ও সারাক্ষণ ছবির হিন্দি সংলাপ মুখস্থ করত। উত্তমের হিন্দি উচ্চারণ ভালো না, আর এই অপবাদ হিন্দি ছবির দর্শকরা যাতে দিতে না পারে তার জন্য কী প্রাণপাত পরিশ্রমী নাও করেছিল। এক এক সময় আমাকে বলতো, বেনু, আচ্ছা শুনে বলো তো ঠিক মতো উচ্চারণ করতে পারছি কি না? আসলে আমি তো বার্মার মেয়ে, আমার হিন্দি উচ্চারণ অনেক ভালো। তাই আমার ওপর ওর অগাধ আস্থা ছিল। ছোটি সি মোলাকাত ছবিটা একদম চলেনি। অবশ্য সেটা ওর হিন্দি উচ্চারণের জন্য নয়, এর পিছনে অনেক কারণ ছিল। তাই আমিও ভাবতাম
কোনো কারণে অমানুষ ছবিও যদি দর্শকদের কাছে গ্রহণযোগ্য না হয়, তাহলে মনের দিক থেকে ও যে বিরাট ধাক্কা খাবে, আর সেই সঙ্গে হারাবে হিন্দি ছবির দর্শকের হৃদয়ে স্থান করে নেবার চিরকালীন সুযোগ। তাই আমিও ওকে যথাসাধ্য সহযোগিতা করবার চেষ্টা করতাম। আমি আর উত্তম যে কোনো ছবির শুটিং করবার সময় একথা একেবারেই মনে স্থান দিই না যে ছবিটা হিট না ফ্লপ হবে। সাধ্যমতো চেষ্টা করতাম যাতে ছবির চরিত্রের সঙ্গে একাত্ম হতে পারি। চেষ্টা করতাম অভিনয়টা যেন উত্তম সুপ্রিয়াকে ছাপিয়ে অভিনীত চরিত্রটা সম্পূর্ণভাবে ফুটে উঠতে পারে। এত কিছুর পরেও আমাদের যখনই কোনো ছবি রিলিজ হতো, তখন আমরা অদ্ভুত এক আতঙ্কে ভুগতাম। মনে হতো এই ছবি বোধহয় ফ্লপই করবে, দর্শকদের ভালো লাগা থাকবে না। অতএব ছবি রিলিজের আগেই পালাও কলকাতা ছেড়ে। আর এই আত্মগোপনের সময় সাংবাদিকদের সমালোচনার হাত থেকে বাঁচার জন্য এমনকি আমরা খবরের কাগজ পর্যন্তও রাখতাম না। যদিও অমানুষ ছবির কাজ উত্তম বেশ ভালোভাবেই শেষ করেছিল, তবুও ছবিটা রিলিজের আগেই সেই চিরাচরিত আতঙ্কে ও ভোগা শুরু করলো। একদিন ঘুম থেকে উঠে দেখি উত্তম কি যেন এক ভাবনায় ঘরময় পায়চারি করছে। আমাকে বলল ওর ডায়েরিটা বার করে দিতে। এরপর ডায়েরি দেখে বলল, বেনু, সামনের সপ্তাহে ছবিটা তো রিলিজ করছে, দেখো তো কাতরাস করে একটা ফোন বুক করতে পারো কিনা, পারলে তোপচাঁচির লাইনটা চাও। আমি ওর মুখের দিকে চেয়ে আছি আর ভাবছি, হঠাৎ কি এমন হলো রে বাবা যে আমাদের এখনই তোপচাঁচি যেতে হবে। আমাকে অবাক করে দিয়ে ওই বলল, আরে শক্তিদা কেন যে আমাকে এই ছবিটাতে নিল, একে তো শর্মিলার পাশে আমাকে একদম মানায়নি, তার ওপর পারিনি হিন্দি ভালো করে বলতে, উচ্চারণ তো খুবই খারাপ, ছবিটাও বোধহয় ভালো হবে না, আর ওই জলে জঙ্গলের ছবি কি কেউ দেখবে? অমানুষ মুক্তি পেলে আমাকে আর পশ্চিমবঙ্গে থাকতে হবে না। ওর কথায় আমিও খুব দমে গেলাম। উত্তমকে বললাম, ছবির ডাবিং তুমিই তো করেছ, নিজেও ছবিটা দেখেছো, তোমার কি এতটাই খারাপ মনে হলো যে ছবিটা চলবে না? ওর মনের অবস্থা দেখে শেষ পর্যন্ত দুজনেই ছবি রিলিজ হবার দুদিন আগে তোপচাঁচি চলে গেলাম। তোপচাঁচিতে এক ভোরবেলা হাঁটতে যাওয়া ছাড়া রান্না খাওয়া আর ঘুম, এই ছিল আমাদের কাজ। শুক্রবার ছবি রিলিজ হয়েছে। বিকেল থেকেই দেখছি উত্তম টেলিফোনের আশেপাশে ঘুরঘুর করছে। বুঝতে পারছি অসম্ভব টেনশনে ভুগছে, কিন্তু কিচ্ছু করার নেই। কলকাতা থেকে রওনা হওয়ার সময় অসীমদাকে বলে এসেছিল ম্যাটিনি শোয়ের পরই যেন ওকে ফোন করে দর্শকদের প্রতিক্রিয়ার কথা জানানো হয়, কিন্তু কলকাতা থেকে কোনো ফোনই আসছে না। উত্তম বারবারই কাতরাসগড় এক্সচেঞ্জে ফোন করে জানতে চাইছে কলকাতার লাইন ঠিক আছে কিনা, কিন্তু লাইন তো ঠিকই আছে, তবে আমার ফোন আসছে না কেন? অবশেষে বহু প্রতীক্ষার অবসান করে অসীমদার সেই ফোন এলো। অসীমদা চিৎকার করে ফোনে বলছে, দাদা, ছবি একেবারে সুপার ডুপার হিট, দর্শক উন্মাদ হয়ে গেছে, ছবির শেষে দর্শক শক্তিদাকে মাথায় তুলে নাচছে, সকলে তোমার খোঁজও করছে। ছবির শেষে দর্শক একেবারে শক্তিদাকে মাথায় করে তুলে নাচছে, সকলে তোমার খোঁজও করছে, তোমরা এক মুহূর্ত দেরি না করে কলকাতায় চলে এসো। উত্তম ফোন রেখে এক মুখ হাসি ছড়িয়ে আমার দিকে ফিরে বলল, বেনো, হুইস্কি দাও। আমি ওর মুখের হাসি দেখেই বুঝতে পেরে গেছি ঘটনাটা কি ঘটেছে। আমিও উত্তেজনা সামলাতে না পেরে ওর পিঠে একটা কিল বসিয়ে দিয়ে বললাম, নিজের ওপর ক্রমশ বিশ্বাস হারাচ্ছ? আচ্ছা, তোমার কি হলো বলো তো? এই ছবিটার জন্য এত পরিশ্রম করেছো, আর এই ছবি ভালো না হয়ে পারে, ভগবান বলে কি কিচ্ছু নেই? সেই রাত্রেই আমরা কলকাতার পথে রওনা দিলাম। শেষে একটা কথাই বলবো, ইন্ডাস্ট্রি যতদিন থাকবে নায়ক নায়িকা ততদিন থাকবে, আর নায়ক নায়িকাদের মধ্যে পরকীয়াই বলি বা প্রেমই বলি, যাই বলি না কেন, এটা সব সমাজেই ছিল, আছে এবং থাকবে। দিনের পর দিন নিজেকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়ে প্রকৃষ্ট চিন্তাভাবনার সঙ্গে বছরের পর বছর নিজের ভুলটাকে ধরে শুধরে নেবার জন্য উদয়স্ত পরিশ্রম করেছিলেন বলেই যেমন তিনি একমাত্র মহানায়ক, ঠিক তেমনি জীবদ্দশায় বার্মার শ্রেষ্ঠ ব্যারিস্টার গোপাল বন্দ্যোপাধ্যায়ের আদরের ছোট মেয়েটা শুধুমাত্র নিজের মতো করে বাঁচতে চেয়েছিলেন, আর সেই জন্যই অমিত প্রতিভার প্রমাণ দিয়েও ৬৫ বছর ফিল্ম ইন্ডাস্ট্রিতে থেকে মাত্র ৮৬টা মুক্তিপ্রাপ্ত ছবিতে অভিনয় করলেন। এমনকি ভালোবাসার মানুষটিকে বাঁচিয়ে রাখবার জন্য নিজের প্যাশন এবং পেশা থেকে সরিয়ে নিলেন নিজেকে। ইন্ডাস্ট্রির অসংখ্য নায়ক নায়িকার সঙ্গে উত্তম কুমারের ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও কেউ কিন্তু
উত্তম কুমারকে বিপদের দিনে এভাবে আগলে রাখেননি, এমনকি তাঁর স্ত্রীও নন। এটাই ছিল তাদের সম্পর্কের গোপন রসায়ন, যার ফলস্বরূপ ভারতীয় সিনেমার আপামর দর্শক পেলেন একমাত্র মহানায়ককে। আর এক শ্রেণীর মানুষের কাছে যারা জগতে নোংরা ছাড়াটা কিছু দেখতেই পান না, ভাবতেই শেখেননি, কারণ তাদের মনটাই নোংরা, তাদের কাছেই পরিচয়টা হলো উত্তমের রক্ষিতা। কেমন লাগলো? অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে দিয়ে তোমার মতামত জানাতে ভুলবে না বন্ধু। বয়স যাই হোক না কেন, ভালোবাসার জন্যই ভালোবেসো, নিজে ভালো থেকো। টাটা।